ষোড়শ বর্ষে পা রাখল পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড। নতুন তদন্তে প্রকৃত অপরাধী শনাক্তের আশা শহীদ পরিবারের। আবরার হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির কারাগার থেকে পলায়ন। মধ্যরাতে উত্তাল বুয়েট। রাষ্ট্রের জন্য লজ্জাজনক বলছেন শিক্ষার্থীরা। জরাজীর্ণ ভবনের কারণে ধ্বংসের পথে টাঙ্গাইলের 150 বছরের পুরনো শিক্ষা প্রতিষ্ঠান। ঝুঁকিতে শিক্ষা কার্যক্রম, দ্রুত সংস্কার দাবি। এবং বরগুনার পায়রা নদীতে জাহাজে কাটা পড়ছে জাল ও দড়ি। নিঃস্ব 6 শতাধিক জেলে। সমাধানের আশ্বাস মৎস্য বিভাগের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। ষোড়শ বর্ষে পা রাখল পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড। দিনটি এবছর থেকে পালিত হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে। শহীদ পরিবারের সদস্যদের আশা, নতুন তদন্তে দ্রুতই প্রকৃত অপরাধীদের নাম বেরিয়ে আসবে। এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর গাজী এইচ তামিম জানিয়েছেন, মানবতা বিরোধী অপরাধে এ হত্যাকাণ্ডের তদন্ত হবে কিনা তা স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন পাওয়ার পর সিদ্ধান্ত হবে। বিস্তারিত কাজী পাপ্পুর রিপোর্টে। একে একে 15 বছর পার হয়ে 16 বছর চলে এলো। দাবি আদায়ের নামে 2009 সালের 25 ফেব্রুয়ারি কিছু বিডিআরের বিপদগামী সদস্য নারকীয় হত্যাযজ্ঞে মেতে ওঠে পিলখানায়। সংস্থার মহাপরিচালক সহ বিভিন্ন পর্যায়ের 57 জন সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করে তারা। বর্বরচিত ওই ঘটনায় দুটি মামলা হয়, একটি হত্যা, অপরটি বিস্ফোরক আইনে। হত্যা মামলা নিম্ন আদালত ও হাইকোর্টের রায়ের পর এখন আপিল বিভাগে বিচারাধীন। আমি মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাতে চাই, যে মামলাটি কার্যতালিকায় আছে সেটি ন্যায় বিচারের স্বার্থে দ্রুত শুনানি এবং নিষ্পত্তির জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি। বিস্ফোরক যে মামলাটি, সেটি বিচার কার্য আবার শুরু হয়েছে। 1300-র উপরে সাক্ষী। আমরা জানি না যে এই 1300 জন সাক্ষী রাষ্ট্রপক্ষ কবে তারা শেষ করবেন এবং কতকাল এটাতে আরো লাগবে। এই ঘটনার পেছনের যে ঘটনা, এই ঘটনার সাথে সংশ্লিষ্ট যারা আইনের আওতায় এখনো আসেনি, যারা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন, সেই ষড়যন্ত্রকারীদেরকে, সেই কুশীলবদেরকে খুঁজে বের করে সরকারের কাছে, আইনের কাছে সুপর্দ করাই হচ্ছে তদন্ত কমিশনের মূল কাজ। বিডিআর হত্যা ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 58 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন শহীদ পরিবারের সদস্যরা। হাইকোর্ট ডিভিশনের একটি আদেশে সরকার একটি সেপারেট তদন্ত দায়িত্ব দিয়েছেন সরকারের একটি কমিশন করে। সে কারণে আমরাও একটু এই ব্যাপারে স্লো যাচ্ছি, যে এই কমিশনের রিপোর্ট আসার পরে আমরা আমাদের সিদ্ধান্ত নিতে আরো সহজ হবে যে আদৌ এটি আমাদের মানবতা বিরোধী অপরাধের অধীন কোনো অপরাধ কি নয়। এদিকে 25 ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করায় অন্তর্বর্তী সরকারকে কৃতজ্ঞতা জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। শহীদ দিবস ঘোষণার মাধ্যমে সরকার আমাদের বাবাদের যে আত্মত্যাগ, এটিকে জাতীয়ভাবে স্বীকৃতি দিল। আমাদের হৃদয়ের ক্ষত একটু হলো কমেছে বলে আমি মনে করি। সশস্ত্র বাহিনীর অফিসারদের জীবন রক্ষার্থে একজন লোক শহীদ হয়েছেন। তা আমরা মনে করি আমার বাবার সম্মান শুধু শহীদই সম্মান না, আমার বাবাকে যেন জাতীয় বীরের মর্যাদা দিয়ে খেতাব দেওয়া হয়। বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সুবেদার মেজর নুরুল ইসলামের ছেলে আশরাফুল আলম হান্নান মনে করেন, খুব দ্রুতই প্রকৃত অপরাধীদের নাম তদন্তে বেরিয়ে আসবে। এই হত্যাকাণ্ডের যারা মাস্টার মাইন্ড আর যারা এই হত্যাকাণ্ড এক্সিকিউট করেছে, তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি বাস্তবায়ন। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমির কারাগারের কন্ডেম সেল থেকে পলায়নের ঘটনায় গভীর রাতে উত্তাল বুয়েট ক্যাম্পাস। সোমবার রাত 12টার দিকে শিক্ষার্থীরা বুয়েটের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করেন। পরে সেখানে সংবাদ সম্মেলনে বুয়েট শিক্ষার্থীরা বলেন, দ্রুত খুনি মুনতাসির আল জেমিকে আটক করতে হবে। পাশাপাশি তার পলায়ন কার্যে সহযোগিতাকারী প্রত্যেক ব্যক্তিকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। এটা রাষ্ট্রের জন্য লজ্জাজনক বিষয়। স্বাস্থ্য খাত সংস্কার সহ 5 দফা দাবিতে তৃতীয় দিনের মতো অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। রোববার সকাল থেকে ইন্টার্ন চিকিৎসক কাউন্সিলের আহ্বানে এই কর্মসূচি শুরু করেন তারা।
এ দাবিতে হাসপাতালের সব ওয়ার্ডে দায়িত্ব পালন থেকে বিরত রয়েছেন তারা। এতে ব্যাহত হচ্ছে ভর্তি রোগীদের চিকিৎসা সেবা। তবে আন্দোলনের আওতামুক্ত রয়েছে জরুরি বিভাগ, অপারেশন সেবা ও বহির্বিভাগ। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল হাসান। শহীদুল, 5 দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? রেডি? যেরকম বলছে আরিফ, আপনি যেরকম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গত 23শে ফেব্রুয়ারি থেকে ইন্টার্নি চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন তারা 5 দফা দাবিতে, এবং তাদের আজকে 3য় দিনের মতো তাদের এই কর্মবিরতি অব্যাহত রয়েছে। এবং তারা আজকেও তারা যতটুকু জানিয়েছে আজকেও তারা মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করবে, কারণ যত সময় পর্যন্ত তাদের এই 5 দফা দাবি পূরণ না হবে তত সময় পর্যন্ত তাদের এই বিক্ষোভ এবং মানববন্ধন চলতে থাকবে। এবং তবে এক্ষেত্রে যারা রোগীরা আছেন তারা একটু ভোগান্তিতে পড়ছেন। তবে এই বিক্ষোভ, এই কর্মবিরতি থাকলেও জরুরি বিভাগ কিন্তু খোলা রয়েছে। জরুরি বিভাগে এই ইন্টার্নি চিকিৎসকরা কিন্তু স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। আবার তাদের যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবিকে খুলনা মেডিকেল কলেজের পরিচালক বা অধ্যক্ষ যারা আছেন তারা বলছেন যে তাদের এই দাবি যৌক্তিক, তবে এই দাবির কারণে, এই দাবি বা কর্মবিরতির কারণে যেন চিকিৎসা ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা না হয় সেই বিষয়টিও তারা খেয়াল রাখছেন। এবং ছাত্রদের, ইন্টার্নি চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয়, আমাদের এই যৌক্তিক দাবি মেনে না হয়, তাহলে আমরা আগামী দিনগুলিতেও আমাদের এই শাটডাউন বা কর্মবিরতি অব্যাহত রাখবো। তারা যে দাবিগুলি তুলেছে তাদের এই দাবির সাথে শুধু সরকারি মেডিকেল কলেজ না, খুলনার যে বেসরকারি মেডিকেল কলেজগুলি আছে সেখানে যারা ইন্টার্নি চিকিৎসক আছে তারাও একাত্মতা ঘোষণা করেছে, তারাও রয়েছে। এবং তাদের যে দাবি, সেই দাবিগুলি এর মধ্যে রয়েছে যে MBBS ও BDS ছাড়া কোনো অন্য কাউকে যেন ডাক্তার লেখার অনুমতি না দেওয়া হয়, এবং এই বিষয়ে তারা একটা রিট করেছে এবং সেই রিটটা যেন 72 ঘন্টার মধ্যে প্রত্যাহার করা হয়। সেই সাথে উন্নত চিকিৎসা স্বাস্থ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ OTG ট্রেড সিস্টেমটা যেন তারা চালু করে, এবং চিকিৎসক সংকট যে রয়েছে সেই চিকিৎসক সংকটের নিরসনে 10,000 নতুন চিকিৎসক যেন নিয়োগ দেওয়া হয়, এবং স্বাস্থ্য সুরক্ষা নীতি যেন চালু করা হয়। এই 5টি দাবি তারা তাদের পক্ষ থেকে করেছে। তবে এই দাবির পক্ষে এখন পর্যন্ত কর্তৃপক্ষ কোনো সাড়া দেননি। এই ছিল খুলনা মেডিকেল কলেজ থেকে সর্বশেষ। শহীদুল, আপনাকে ধন্যবাদ। সংস্কারের অভাবে ধ্বংসের দ্বার প্রান্তে টাঙ্গাইলের 150 বছরের শিক্ষা প্রতিষ্ঠান জাহ্নবী উচ্চ বিদ্যালয়। ব্রিটিশ স্থাপত্য কলায় নির্মিত বিদ্যালয়ের একমাত্র ভবনটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ। পলস্তরা খসে পড়ায় শ্রেণীকক্ষ ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ফলে জীবনের ঝুঁকি নিয়ে 1,500 শিক্ষার্থী লেখাপড়া করছে। দ্রুত বিদ্যালয়টি সংস্কারের দাবি শিক্ষক শিক্ষার্থীদের। আবেদনের প্রেক্ষিতে সংস্কারের আশ্বাস শিক্ষা অধিদপ্তরের। মীর আনোয়ার হোসেন টুটুলের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন শর্মা।
1870 সালে প্রতিষ্ঠিত হয় টাঙ্গাইলের সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়। ব্রিটিশ স্থাপত্যকলায় নির্মিত বিদ্যালয়ের ভবনের দৈর্ঘ্য প্রায় 300 ফুট ও দেয়াল 22 ইঞ্চি পুরু। মেঝে থেকে ছাদের উচ্চতা প্রায় 22 ফুট। জানালার বদলে আছে 101টি দরজা। দীর্ঘদিনের পুরনো ভবনটির চুন শুকরি ও পলেস্তারা খসে পড়ে বেশ ঝুঁকিপূর্ণ হওয়ায় ঝুঁকি নিয়ে পাঠদান চলছে প্রায় 1,500 শিক্ষার্থীর। বিভিন্ন শ্রেণীকক্ষে ফাটলের কারণে বৃষ্টি হলেই পানি পড়ে। সবসময় আতঙ্কে শিক্ষার্থী ও শিক্ষকরা। দেশের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠানটির দ্রুত সংস্কার দেখতে চান তারা। ছাদটা ভাঙা, পানি পড়ে আমাদের ক্লাস করতে অসুবিধা হয়। বিদ্যালয়ের ছাদ ফাটল ধরে গেছে, আমাদের মাথার উপর পড়ে এবং আমাদের পড়তে কঠিন হয়ে যায়। তাই আমাদের সরকারের কাছে আবেদন যে আমাদের বিদ্যালয়কে মেরামত করে দেয়। বর্তমানে স্কুলে ফাটল ধরেছে এবং খুঁয়ে পড়ছে, পানি পড়ছে, লিক হয়ে গেছে। আমরা স্কুলে ভালোভাবে ক্লাস করতে পারছি না। তার কিছু মনে হচ্ছে যে এই মাত্র হয়তো পড়ে যাবে, তো সেটা একটা আতঙ্কের মধ্যে থাকিনি। বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব সহ শ্রেণীকক্ষ ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক। 155 বছর বয়সের মধ্যে এর আগেই বিল্ডিংটি একটু জরাজীর্ণ অবস্থায় হয়ে যায়। তারপরের থেকেই আমাদের এই বিল্ডিংটি যেহেতু চুনসুরকির গাঁথনির বিল্ডিং, এখানে প্লাস্টার থাকতেছে না। বর্তমানে ক্লাসের ছাত্রছাত্রীদের ক্লাস করা আমাদের খুবই কষ্টকর হয়েছে, ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আমরা আছি। এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তর বলছে, বিদ্যালয় মেরামত ও সংস্কার বিষয়ে আবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জাহ্নবী সন্তোষ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখনো মেরামত সংস্কারের কোনো আবেদন আমাদের কাছে প্রেরণ করেনি। প্রেরণ করলে পরবর্তীতে আমরা জরিপ সাপেক্ষে প্রয়োজনীয় তালিকাভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। দেশের প্রাচীন ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টির নান্দনিক নিদর্শন ভবনটি দ্রুত সংস্কার করার দাবি এলাকাবাসীর। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। দর্শক, মেডিকেলের কমপ্লিট শাটডাউন সম্পর্কে জানাতে আমাদের সঙ্গে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান শ্যামল। মেহেদি, 5 দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আপনার সঙ্গে সরাসরি সংযুক্ত হয়েছে। আমি যে বিষয়গুলো আপনাকে আসলে জানিয়ে রাখতে চাই যে আপনি জানেন যে গত 23 তারিখ থেকে আসলে কমপ্লিট শাটডাউন, যে ইন্টার্ন ডাক্তারদের যে কমপ্লিট শাটডাউন, সেই কমপ্লিট শাটডাউনের আজকে তৃতীয় দিন অতিবাহিত হচ্ছে। আসছে অর্থাৎ 72 ঘন্টা তাদের যে শাটডাউনের একটা ঘোষণা ছিল, সেই ঘোষণা কিন্তু আজকে শেষ দিন। এই শাটডাউনের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা এখানে যে ইন্টার্ন ডাক্তার ডক্টরস যে ফোরাম, সেই ফোরামের যিনি সভাপতি ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ, আমরা তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে বিগত 90 বার, অর্থাৎ হাইকোর্টে যে রিট করা 5টি দাবিতে যে রিট করা, সেই রিটের দাবির পরিপ্রেক্ষিতে 90 বার মূলত তারা এই রিটের রায়ের পরিপ্রেক্ষিতে বা রিটকে পিছিয়ে দিয়েছে এবং 90 বার কিন্তু এই ফলাফল তারা দেয় নাই, যার ফলে তারা এই কমপ্লিট শাটডাউনে এসেছে। এবং আজকে যেহেতু শেষ দিন এবং আজকে মহামান্য আদালতে হাইকোর্টে এই রায়ের অপেক্ষায় তারা আছে এবং 12টার দিকে, 12টা নাগাদ আমরা যেটা কথা বলেছি যে 12টা নাগাদ এই হাইকোর্ট থেকে রিট আসতে পারে বা রিটের পক্ষে তারা রায় আসবে বলে জানিয়েছেন। যে 5টি দাবিতে মূলত ডাক্তার আব্দুল্লাহ আমাদেরকে জানিয়েছেন তারা যে কমপ্লিট শাটডাউনে গেছে বা রিট করেছেন, সেই 5টি দাবির মধ্যে অন্যতম হচ্ছে যে যারা এমবিবিএস এবং বিডিএস অর্থাৎ হচ্ছে বাংলাদেশ ডেন্টাল থেকে এবং এমবিবিএস যারা পাস করেছেন, কেবল তারাই তাদের নামের পেছনে ডাক্তার লাগাতে পারবে, অন্য কেউ এই ডাক্তার শব্দটি ব্যবহার করতে পারবে না। এইটা একটি অন্যতম দাবি ছিল। পাশাপাশি আরো যে দাবি, সেটা হচ্ছে যে শূন্য পদের এগেনস্টে 10,000 ডাক্তার নিয়োগের একটি দাবি তাদের ছিল। আরো একটি দাবি যেটা, সেটা হচ্ছে যে তাদের যে পুরো অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনের পুরো দাবিটা ছিল হচ্ছে 34 বছর বিসিএস এর ক্যাডার হিসেবে 34 বছর বয়স মেয়াদী পর্যন্ত তাদেরকে এটা নিতে হবে। এই সার্বিক বিষয় নিয়ে যখন আনুমানিক 5টি দাবির ভিত্তিতে তারা যে দাবিগুলো করছিল, সেই দাবি থেকে তো যে আমি আরো একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আজকে অর্থাৎ দুপুরের পরে তারা যে সমস্ত বেসরকারি মেডিকেল বা অন্যান্য আধা সরকারি মেডিকেল, সে সমস্ত মেডিকেলে অনার্সদের কাছে তারা একটা স্মারকলিপি জমা দিবে আন্দোলনকারীরা। এবং আমি একটা আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল জানেন যে 1200 সিট বা 1200 বেডে সম্মিলিত একটি বিশাল হাসপাতাল। সেখানে উত্তরবঙ্গের সকল জেলা এবং এমনকি দক্ষিণাঞ্চলের কুষ্টিয়া, মেহেরপুর সহ বিভিন্ন জেলার পেশেন্টরা এখানে এসে থাকেন। এবং এই মেহেদি, আপনাকে ধন্যবাদ। বরগুনার পায়রা নদীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লার জাহাজ চলাচলের জন্য নেই নির্দিষ্ট চ্যানেল। এতে করে জাহাজে কাটা পড়ছে জেলেদের জাল ও দড়ি। এতে নিঃস্ব হয়ে পথে বসেছে 6 শতাধিক জেলে। সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা।
সাগরা খুনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। বরগুনার পায়রা নদীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লার জাহাজে কাটা পড়েছে জেলেদের জাল ও দড়ি। গেল কয়েকদিনে অন্তত 50 কিলোমিটার এলাকায় প্রায় 6 শতাধিক জেলেদের 5 কোটি টাকার জাল দড়ি জাহাজে কাটা পড়েছে। নিজেদের সুবিধা মতো জাহাজ চালানোয় গত 1.5 বছর ধরেই জেলেদের জাল ও দড়ি কাটা পড়ছে। তাতে ঋণের বোঝায় অসহায় নদী পাড়ের জেলেরা। আর কাটা জালে মাছ শিকার করতে না পারায় এর প্রভাব পড়েছে মৎস্য ব্যবসায়ে। জাল দড়ি হালাই থই যাইতেছে সিটিপে দিয়ে জাহাজে কাটে, খালি কালকাল জাহাজে কাটে। বারবার যদি ক্ষতি করে তাহলে 4-5টার সংসার, মানুষ তো একজন না দুইজন না। আমাকে ওই পিঠ দেওয়ার এলাকা ঠেকি গেছি। লাখ লাখ টাকার জাল ধরলে নামি গাঙ্গে নামি মনে করেন যে খেয়াও একটা দিতেও পারি, 2টা দিতেও পারি, জাহাজ আইলে আর নির্গে দেওয়া শেষ। টাকা নিয়ে জাল দড়ি করছে, নৌকো ট্রলার করছে, কিন্তু এখন তারাও মাছ পায় না, তারাও ক্ষতিগ্রস্ত, আমাদেরকে মাছ দিতে পারে না, আমরাও ক্ষতিগ্রস্ত। জাল দড়ি কাটার বিষয়টি স্বীকার করলেও জাহাজ চালকদের দাবি পায়রায় আসলে তাদের উপর হামলা করে জেলেরা। এখানে চ্যানেলের নির্দিষ্ট বয়াবাতি নাই, এ কারণে জেলেরা আমাদের উপরে অত্যাচার নির্যাতন করে, জেলেদেরও জাল কাটে। ডাঙ্গাটাতে আমি জাল ফেলাম, তুমি আসতে পারবে না। কার থেকে কিনছি, ওরা আরেকজন থেকে কিনছি, ও আরেকজন থেকে কিনছি। তো কিনলে কিন্তু আমার কথা হচ্ছে হ্যাঁ, নদী তো কিনের কোনো সুযোগ নাই। আর ঘনবসতি এলাকায় তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিবেশ ও মৎস্যকুল হুমকির মুখে। এটা বড় ধরনের হুমকি শুরু হয়ে গেছে পরিবেশের উপরে, মৎস্যের উপরে। আমরা চাচ্ছি যে এই ধরনের তাপবিদ্যুৎ কেন্দ্র যেন আগামীতে এই সব জায়গায় যেন পারমিশন না দেওয়া হয়। তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের সাথে কথা বলে সমস্যা সমাধান করবে বলে জানালেন জেলা মৎস্য কর্মকর্তা। তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রধান আছেন, তার সাথে যোগাযোগ করব। পরে আমরা জেলা প্রতিনিধি নিয়ে আমরা বসে একটা মিটিং করে ওনার সাথে সময় নিয়ে মিটিং করে আমরা একটা সুন্দর সলিউশন বের করবো, যাতে দুই পক্ষই ভালো মতো কাজ করতে পারে। জেলেদের দাবি জাহাজ চলাচলের জন্য নির্দিষ্ট চ্যানেল করে দিলে তারা আর ক্ষতির মুখে পড়বে না। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। চতুর্থ বছরে গড়ালো রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এদিকে তাৎক্ষণিক যুদ্ধবিরতি নয়, সংকট সমাধানে ইউক্রেনের সঙ্গে দীর্ঘস্থায়ী শান্তি চায় মস্কো। এর মধ্যে সব বন্দীদের একসঙ্গে বিনিময়ের প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। অন্যদিকে কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় গেল 1.5 মাসে 7,000 মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী জুডিথ। এছাড়া ফ্রান্সে অবস্থিত রুশ দূতাবাসে হামলা চালিয়েছে দুষ্কৃতিকারীরা। চতুর্থ বছরে গড়ালো রাশিয়া ইউক্রেন যুদ্ধ। সোমবার কিয়েভে এক সম্মেলনে ইউরোপের নেতারা অংশ নেন। ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের উপর আর নির্ভর করা যায় কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়। এদিকে যুক্তরাষ্ট্রের সমর্থনে তড়িঘড়ি করে যুদ্ধবিরতি চায় না রাশিয়া, বরং যুদ্ধের মূল কারণগুলো চিহ্নিত করে দীর্ঘস্থায়ী সমাধানে আগ্রহী তারা। সোমবার এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। ইউক্রেন রাশিয়া যুদ্ধ অবসানের সূচনা করতে দুদেশের মধ্যে বন্দী বিনিময়ের প্রস্তাব দিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধের 3য় বার্ষিকীতে কিয়েভে আয়োজিত এক সম্মেলনে এই প্রস্তাব দেন তিনি। অন্যদিকে বিদ্রোহীদের হামলায় চলতি বছরের জানুয়ারি থেকে কঙ্গোর পূর্বাঞ্চলে 7,000 মানুষের মৃত্যু হয়েছে। সোমবার জেনেভায় মানবাধিকার কাউন্সিলের এক বৈঠকে এ তথ্য জানান দেশটির প্রধানমন্ত্রী জুডিথ। এ সময় 90টি আশ্রয় শিবির পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ায় 4,50,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলেও জানান তিনি। ফ্রান্সের রুশ দূতাবাসে হামলা চালিয়েছে দুষ্কৃতিকারীরা। সোমবার মার্সেই শহরে ওই দূতাবাসের কাছে একটি বিস্ফোরণ ঘটনা হয় বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় উদ্বেগ জানিয়েছে পুতিন প্রশাসন। জার্মানির পার্লামেন্ট নির্বাচনে ফ্রেডরিক মেটসের নেতৃত্বাধীন রক্ষণশীল জোট সিডিইউ CSU জয়ী হয়েছে। তবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী দলগুলোর চেয়ে ভালো ব্যবধানে এগিয়ে থাকলেও একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি জোটটি। সংখ্যাগরিষ্ঠতার চেয়ে 30% পিছিয়ে আছে তারা। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নাসির উদ্দিন। নাসির, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমরা শুরুতেই দেখে নিব আজকের পত্রিকাগুলোর বিভিন্ন পত্রিকাগুলোর শিরোনামগুলো প্রধান। শুরুতেই রয়েছে প্রথম আলো। অপরাধীরা বেপরোয়া, আতঙ্কে মানুষ। বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা, সংঘর্ষ ও গুলি, তরুণের মৃত্যু।
তরুণদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ শুক্রবার। দৈনিক ইত্তেফাক, 16 বছর পর ষড়যন্ত্র উন্মোচনের চেষ্টা, পিলখানা ট্র্যাজেডি, শহীদ সেনা দিবস আজ। সরকারের সব দপ্তরে দ্রুত ই ফাইলিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার। সমকাল শিরোনাম করেছে ছিনতাই, খুন, লুটে ভয়ার্ত মানুষ, নিরাপত্তা চেয়ে দেশ জুড়ে ছাত্র জনতার বিক্ষোভ, নির্মাণাধীন বিমান ঘাঁটিতে হামলা, গুলি, যুবক নিহত। বাংলাদেশ প্রতিদিন, আইনশৃঙ্খলার কঠিন চ্যালেঞ্জ, উপদেষ্টার পদত্যাগে আলটিমেটাম, বনশ্রীর ভয়ঙ্কর ঘটনায় গ্রেপ্তার হয়নি কেউ। যুগান্তর শিরোনাম করেছে চারিদিকে আতঙ্ক, বাড়ছে ছিনতাই, ডাকাতি, ধর্ষণ, জনগণের নিরাপত্তা কোথায়? জেল থেকে পালালো আবরার হত্যার ফাঁসির আসামি। সেনাবাহিনী ও বিডিআরকে দুর্বল করতেই ষড়যন্ত্র, জাতীয় শহীদ সেনা দিবস আজ। বণিক বার্তা, নির্ভরতা কমানোর রণে ভারতেরই আধিপত্য, জানুয়ারিতে ভারত থেকে বাংলাদেশের আমদানি বেড়েছে 17%। 28 ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দল ঘোষণা। দ্য ডেইলি স্টার, আপরাইজিং পার্টি সেট ফর লঞ্চ অন ফ্রাইডে, Delhi needs to decide the ties it wants with Dhaka, Tawhid. Crime rates spike, 1 killed in clash near airbase in Cox's Bazar. নাসির, আমরা শিরোনামগুলো দেখছিলাম এবং শুরুতেই যদি বলি আসলে আজকে আলোচনার বিষয়বস্তু অনেক কিছু আছে এবং সবগুলো শিরোনামের একটা প্রেক্ষাপট আছে, সেটি হচ্ছে আতঙ্ক, ভয়। আমরা অপরাধী, বেপরোয়া, আতঙ্কে মানুষ, এই বিষয়টাতে যাব। প্রথম আলোর একটা শিরোনাম দেখছিলাম, আপনি বলছিলেন যে অনেকগুলো আলোচনা আছে, তবে সব আলোচনার কেন্দ্রবিন্দু এক জায়গাতে, হ্যাঁ, সবগুলো আলোচনার মোরালেস কেন্দ্রবিন্দু এক জায়গাতেই, মানুষ আতঙ্কিত। সেই আতঙ্কের মূল জায়গা হচ্ছে আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে, এবং সেটি বেশ কয়েক মাস থেকেই এই পরিস্থিতি হচ্ছিল। তবে এই গত কয়েকদিনের যে ঘটনাগুলো সামনে আসছে বা যেভাবে ঘটনা ঘটছে, তাতে করে বেশিরভাগ সময় দেখছি, ধরুন রাত 10টা-11টার পরে যদি কেউ বাইরে বের হয় এবং যদি কোনো পাড়ায় মহল্লায় অন্ধকার জায়গায় যদি 2-3 জন যুবক বয়সী কাউকে যদি 3-4 জনকে একসঙ্গে দেখা যায়, তখনই মনের ভিতরে সবার একটা আতঙ্ক যে কি হচ্ছে, কি হবে, বা কেন এই ধরনের জড়ো হলো, কি হবে এখন আমার উপরে। যারা নর্মাল, যারা 1-2 জন বের হচ্ছে, খুবই সাধারণ যারা বের হচ্ছে, তখন তারা আতঙ্কে পড়ে যাচ্ছে। এবং ঢাকায় তো বটেই, ঢাকায় দেখছিলাম যে 25টি, 26টি, 30টি স্পট এই ধরনের দুশ্চিন্তাগ্রস্ত স্পট। আমি দুশ্চিন্তা বলছি এই কারণে যে এইসব স্পটগুলো হচ্ছে অপরাধের স্বর্গরাজ্য এক ধরনের চিন্তা করা হচ্ছে। তার ভিতরে মিরপুর, মোহাম্মদপুর সহ, মিরপুর, মোহাম্মদপুর তো বিভিন্ন সময় আলোচনায় থাকে যে সেখানে প্রতিনিয়তই এই ধরনের ঘটনা ঘটছে, এবং ঢাকার অন্য জায়গাতে, এবং শুধু ঢাকা বলতে চাচ্ছি, পুরো দেশেই এক ধরনের ভিন্ন আবহ তৈরি হয়ে গেছে এই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে। আসলে বলার কি আছে, এটা তো একমাত্র পথ উত্তরণ, আর তো কোনো কিছু বলার নাই। মূলত তো উত্তরণই তো করতেই হবে, এটার তো কোনো ভিন্ন কোনো চিন্তাই করা যাবে না। উত্তরণের পথটা তাহলে কি হতে পারে? সরকার বা আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ কি করতে পারে? যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে তারা, আচ্ছা নাসির, আমরা একেবারেই আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। আমরা আসলে আজকে সময় খুবই কম পেয়েছি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরও একবার। ষোড়শ বর্ষে পা রাখল পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড, নতুন তদন্তে প্রকৃত অপরাধী শনাক্তের আশা শহীদ পরিবারের। আবরার হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেবির কারাগার থেকে পলায়ন, মধ্যরাতে উত্তাল বুয়েট, রাষ্ট্রের জন্য লজ্জাজনক বলছেন শিক্ষার্থীরা। জরাজীর্ণ ভবনের কারণে ধ্বংসের পথে টাঙ্গাইলের 150 বছরের পুরনো শিক্ষা প্রতিষ্ঠান, ঝুঁকিতে শিক্ষা কার্যক্রম, দ্রুত সংস্কার দাবি। এবং বরগুনার পায়রা নদীতে জাহাজে কাটা পড়ছে জাল ও দড়ি, নিঃস্ব 6 শতাধিক জেলে,
সমাধানের আশ্বাস মৎস্য বিভাগের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।